দেখতে পাই না কেন? ম্যাম কজ এটা সাইজ হচ্ছে 0.02 টু 0.2 মাইক্রোমিটার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপে বুঝতে হয় এটা, মানে লাইট মাইক্রোস্কোপে এই অতটুকু ইয়েটা আসলে রেজোলিউশনটা আসলে। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন যেটা পড়বো আমরা সেটা হচ্ছে হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। হেডিংটা এরকম হবে, হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে নন স্পেসিফিক আর একটা হচ্ছে স্পেসিফিক হোস্ট ডিফেন্স। স্পেসিফিক হোস্ট ডিফেন্সের মধ্যে সবাই তোমরা জানো সেটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হতে পারে, সেল মেডিয়েটেড হতে পারে। সিএমআই অবশ্যই, যেহেতু এটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, সেখানে সাইটোটক্সিক টি সেলের সবচেয়ে বেশি মেইন রোল প্লে করছে, বিকজ ভাইরাস অলওয়েজ প্রসেস and present with class 1 MSC molecule. এটা হচ্ছে তার স্পেসিফিক হোস্ট ডিফেন্স। নন স্পেসিফিক এর মধ্যে হচ্ছে ইন্টারফেরন থাকে, তারপরে হচ্ছে তার এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, এরা হচ্ছে নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স। তাহলে আমরা হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন ইজ ডিভাইডেড ইনটু টু, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে নন স্পেসিফিক। খুব সিম্পল, স্পেসিফিক জিজ্ঞাসা করা হবে আমাদেরকে, সেখানে মেইন রোল হচ্ছে সিএমআই, যেটা হচ্ছে mediated by the cytotoxic T cell. Why? Because viral always present and process with class 1 MSC molecule. আরেকটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হতে পারে হোস্ট ডিফেন্স, যেমন নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যে ভাইরাসের যে প্রোটিন আছে, যখনই আমরা পড়েছি তার জেনোমের বাইরে যে ক্যাপসিড আছে, এটা একটা রোল কি, এটা অ্যান্টিজেনিক অ্যান্ড ওর এগেইনস্টে নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে স্পেসিফিক। আর নন স্পেসিফিক এর মধ্যে আমরা বলছি ন্যাচারাল কিলার সেল অথবা এনকে সেল, আর একটা হচ্ছে ইন্টারফেরন। ন্যাচারাল কিলার সেল আমরা সবাই জানি এটা ইনেট ইমিউনিটিতে একটা রোল প্লে করে, এবং ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইনেট ডিফেন্স এগেইনস্ট ভাইরালি ইনফেক্টেড সেল। কিভাবে, যেহেতু ন্যাচারাল কিলার সেল, কেন তাকে ন্যাচারাল বলা হয়, যেহেতু উইদাউট প্রসেস এন্ড প্রেজেন্ট ছাড়াই সে একটা ভাইরাসকে রিকগনাইজ করতে পারে। নট অনলি ভাইরাস, টিউমার সেল, গ্রাফট এদেরকেও করতে পারে। এভাবে সে কিল করে, কিলিংটা সেম লাইক দা সাইটোটক্সিক টি সেল। এটা আমরা সবাই ইমিউনিটিতে পড়ে এসেছি, সেটা আমরা জানি। এখন যেটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি, এটা আমরা সবাই জানি, এটা একটা সাইটোকাইন, তাই না? ইন্টারফেরন একটা সাইটোকাইন, এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। একটা ভাইরাস বডিতে ঢোকার পরে হিউম্যান সেলে একটা সাইটোকাইন গ্লাইকোপ্রোটিন রিলিজ হয়, যেটাকে আমরা বলছি ইন্টারফেরন। এই ইন্টারফেরন তৈরি হচ্ছে অ্যান্টিবডি তৈরি হওয়ার আগে, সেজন্য এটাকে বলা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন ঢোকার পরে একটা অ্যান্টিবডি তৈরি হতে সময় মিনিমাম 5 to 10 days লাগে, কিন্তু ইন্টারফেরনটা খুব অল্প সময়ের মধ্যে আফটার ভাইরাল ইনফেকশন তৈরি হয়ে যায়, সেজন্য এটাকে বলা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট দ্য ভাইরাল ইনফেকশন। আমরা খুব বেশি ডিটেলসে যাব না। তাহলে ইন্টারফেরন এটা একটা সাইটোকাইন, এই পয়েন্টগুলি মনে রাখবে, এটা একটা সাইটোকাইন, এটা একটা গ্লাইকোপ্রোটিন, ইনহিবিট ভাইরাস রিপ্লিকেশন বাই ব্লকিং। কিভাবে সে ভাইরাসের রিপ্লিকেশনটাকে প্রিভেন্ট করে? বাই ব্লকিং দ্য প্রোডাকশন অফ ভাইরাল প্রোটিন, primarily by degrading the viral messenger RNA. তাহলে খুব সহজে যদি আমরা এটা বলি, ইন্টারফেরন ইনহিবিট দ্য ভাইরাস রিপ্লিকেশন বাই ব্লকিং দ্য মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কে ব্লক করে দিলে প্রোটিন সিনথেসিস হবে না, ভাইরাস রিপ্লিকেশন হবে না। তাহলে সেটা কিভাবে করে? দে ইনডিউস দ্য সিনথেসিস অফ রাইবোনিউক্লিয়েস। একটা রাইবোনিউক্লিয়েস একটা এনজাইম থাকে দ্যাট স্পেসিফিকলি ক্লিভ দ্য ভাইরাল মেসেঞ্জার আরএনএ বাট নট দ্য সেলুলার মেসেঞ্জার আরএনএ। তাহলে কিছু কিছু এনজাইম আছে, এগুলো অত জিজ্ঞাসা করে না। রাইবোনিউক্লিয়েস, এটা নিউক্লিয়াস মানে ওটা মেসেঞ্জার আরএনএ কাজ করে, ওটাকে ক্লিভ করবে, তাহলে এটা কি হতে পারবে না, প্রোটিন সিনথেসিস হতে পারবে না। তাহলে ইন্টারফেরন আর a group of glycoprotein produced by human cell after viral infection. They inhibit the growth of virus by blocking the translation of the viral protein, যেটা আমরা বলেছি আগে। Interferon are divided, এটা অনেক সময় interferon short note থাকে। Interferon are divided into 3 groups: alpha, beta and gamma. Very very important.
alpha, beta, and gamma. Alpha and beta are induced by virus. যখন viral infection হলে যেটা induce হচ্ছে সেটা হচ্ছে alpha and beta, and gamma induced by the antigen. আমরা সবাই জানি গামা ইন্টারফারেন্স কোথা থেকে রিলিজ হচ্ছে, এটা যে কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢোকার পরে আফটার প্রসেস প্রেজেন্ট হয়ে ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেখান থেকে কোথায় যাচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেলের আবার দুটো সাবসেট আছে, একটা T1 আর একটা T2। গামা ইন্টারফারেন্স কোথা থেকে রিলিজ হয়, হেল্পার 1 না হেল্পার T1 T1 থেকে। তাহলে এটা কার উপরে কাজ করবে, হেল্পার 1। ভেরি গুড, এটা কাজ করবে কার উপরে, ম্যাক্রোফেজের উপরে কাজ করছে। তাহলে গামা ইন্টারফারেন্স সেজন্য বলা হচ্ছে ইনডিউসড বাই অ্যান্টিজেন and it is one of the factor of CMI অথবা সেল মেডিয়েটেড ইমিউনিটি। যেহেতু টি হেল্পার 1 থেকে রিলিজ হচ্ছে ম্যাক্রোফেজের উপরে কাজ করে, এটা কি হচ্ছে সিএমআই তে চলে যাচ্ছে, আর টি হেল্পার 2 টা হচ্ছে ইন্টারলিউকিন 4 and 5 যেটা হিউম্যান ইমিউনিটিতে রোল প্লে করে। তাহলে এইভাবে কোরিলেট করে দেখতে হবে গামা ইন্টারফারেন্স ইনডিউসড বাই অ্যান্টিজেন আর ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ সিএমআই। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, হ্যাঁ। আর আলফা এন্ড বিটা ইনডিউসেস বাই দ্য ভাইরাস। আলফাটা হচ্ছে লিউকোসাইট থেকে সোর্স, বিটাটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এন্ড গামা হচ্ছে তোমার হেল্পার টি সেল। জিজ্ঞাসা করে সোর্স এটা কোথায়, তাহলে তিনটা আলফা, বিটা এন্ড গামা। Alpha and beta induced by the virus, source হচ্ছে leukocyte and fibroblast. Gamma হচ্ছে helper T cell induced by the antigen and it role play করতেছে হচ্ছে CMI। হ্যাঁ, কোরিলেট করে দেখবে তাহলে সমস্যা হবে। তাহলে এটা কিভাবে ভাইরাল মেসেঞ্জার আরএনএ কে ব্লক করে, আমি খুব সিম্পল ওয়েতে বলেছিলাম। রাইবোনিউক্লিয়েজ একটা এনজাইম, আরো কিছু এনজাইম আছে 2,5 oligonucleotide synthesis, স্পেলিংটা ভুল আছে, রাইবোনিউক্লিয়েজ এন্ড প্রোটিন কাইনেজ। এটার ভিতরে কি হচ্ছে, তিনটাকে একসাথে যদি তুমি বলো, দে আর রেসপন্সিবল ফর দ্য ব্লকিং অফ দ্য প্রোটিন সিনথেসিস বাই ব্লকিং, ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস বাই ব্লকিং দ্য মেসেঞ্জার আরএনএ। তাহলে হয়ে যাবে, এটুকু মনে রাখতেই পারলে হবে। ট্রান্সলেশন অফ দ্য ভাইরাল মেসেঞ্জার আরএনএ কিভাবে করছে সবাই মনে রাখার দরকার নেই, যারা ভালো করতে চাও তাদের মনে রাখলে হবে 2,5 oligonucleotide synthesis, ribonuclease and protein kinase। সবার একই কাজ, তারা হচ্ছে ভাইরাল মেসেঞ্জার আরএনএ কে ডিগ্রেড করবে, তাহলে প্রোটিন সিনথেসিসটা হতে পারবে। দরকার নেই। Interferon are produced within a few hours of the initiation of virus replication. They may act in the early phase of viral disease to limit the spread of the virus. That is a very important কথা। আমরা যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলেছি, within a few hours of the initiation of virus replication, they may act in the early phase of viral disease to limit the spread of the virus. তাহলে একটা সেল থেকে কিভাবে ভাইরাস ইন্টারফেরন, ভাইরাসের ইনফেকশন হলো, ইন্টারফেরনটা তৈরি হলো, দি ইন্টারফেরনটার কাজ হচ্ছে কি ভাইরাল মেসেঞ্জার আরএনএটাকে ব্লক করবে, ওইটাই দেখাচ্ছে। অ্যান্টিভাইরাল প্রোটিন তার মানে এনজাইম তৈরি হলো, তারা ভাইরাল মেসেঞ্জার আরএনএকে ব্লক করছে, এটাই দেখানো হচ্ছে। তাই কত ইয়েতে তোমাদের যাওয়ার দরকার নেই, ওইটুকু বলতে পারলে এনাফ। Now the uses of the interferon, তোমরা এখন দেখবে, এখন তো তোমরা যদি ওয়ার্ডে খুলো অনেক ডিজিজ আছে, ক্রনিক ভাইরাল ইনফেকশন বিশেষ করে তাদের মধ্যে ইন্টারফেরনের একটা রোল রয়ে গেছে। তাহলে অনেক আস্তে আস্তে দেখা যাবে যে সমস্ত ভাইরাল ডিজিজ অথবা ক্রনিক ইনফেকশন বাই ব্যাকটেরিয়া অল আর ট্রিটেড বাই ইন্টারফেরন। তাহলে দেখা যাচ্ছে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস কজ বাই হেপাটাইটিস সি ভাইরাস, বি ভাইরাস, ক্যাপোসিস সার্কোমা, হেয়ারি সেল লিউকোমিয়া, এগুলিতে সাধারণত দেখা যাচ্ছে ইন্টারফেরনটা ইউজ করা। ইন্টারফেরনটা ইউজ করা হচ্ছে। তাহলে ক্রনিক ভাইরাল ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস বি এর সাথে করতে পারে সি, দেন ক্যাপোসিস সার্কোমা, হেয়ারি সেল লিউকোমিয়া, এগুলিতে সাধারণত ইন্টারফেরন ইউজ করা হয়। তাছাড়া অনেক ক্যান্সার আছে, নিউপ্লাস্টিক কন্ডিশন যেখানে ইন্টারফেরনের রোল রয়েছে। আমরা দেখলাম, এখন আমরা যেটা হোস্ট ডিফেন্সটা বলে ফেলেছি, আর সিএমআইটা আমি আলাদা করে আর বলতে চাচ্ছি না, এটা বারবারই পড়া হয়েছে।
এখন একটি টার্ম তোমাদেরকে প্রায় জিজ্ঞাসা করে অনেক সময়, হোয়াট ডু ইউ মিন বাই ভাইরাল ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স বলতে আমি তোমাকে ব্লক করা, এটাই হচ্ছে ইন্টারফারেন্স। Infection of either cell culture or animal with two viruses often lead to inhibition or multiplication of one of the viruses, and if we call the interference. তারপরে দেখা যাচ্ছে ইন্টারফারেন্স মানে সেল লাইন কালচারের মধ্যে যদি দুটো ভাইরাস গ্রো করে অথবা অ্যানিমেলের মধ্যে, তাহলে একটা ভাইরাস অন্য একটা ভাইরাসের রিপ্লিকেশন থেকে প্রিভেন্ট করবে, এটাকে আমরা বলছি ভাইরাল ইন্টারফারেন্স। One virus কিভাবে করে? One virus may inhibit the ability of the second to absorb the cell either by blocking its receptor or by destroying its receptor. The second virus যেটা সেলের সাথে লাগবে তার রিসেপ্টরকে ব্লক করে দিলে সেকেন্ড ভাইরাসটা আর ওখানে গ্রো করতে পারবে না। The first virus may cause the infected cell to produce an inhibitor. Viral infection হলো interferon produce হলো যেটি inhibit the replication of the second virus. এটা টিচারদের একটু ফেভারিট এটা, what do you mean by viral interference? যেমন সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল এখানে আছে কিনা আমি একটু দেখি, এখানে নেই। এক্সাম্পল যেমন আমরা পোলিও ভাইরাস, পোলিও ভ্যাকসিন আমরা ওরাল পোলিও ভ্যাকসিন দিই, দেখা যায় যে অনেক সময় এটা কাজ করছে না। কেন কাজ করছে না? ভাইরাল ইন্টারফারেন্স, যে আগে থেকে ইন্টেস্টাইনে কোনো যদি এন্টেরোভাইরাস থাকে, দিস এন্টেরোভাইরাস ব্লক দ্য রিপ্লিকেশন অফ দ্য ভ্যাকসিন ভাইরাসটা দেখো, আমরা এগুলো পরে পড়বো। ভ্যাকসিন ভাইরাস হচ্ছে লাইভ ভ্যাকসিন, তার মানে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন বলতে আমরা এটাই বুঝি যে প্যাথোজেনিসিটি থাকবে না, কিন্তু তার অ্যান্টিজেনিসিটিটা থাকবে। তার মানে এই ভ্যাকসিনের মধ্যে যে ভাইরাসটা আছে আমরা যখন দিব সে রিপ্লিকেট করবে বডিতে এবং ইমিউনিটি ডেভেলপ করবে, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। তাহলে আমি যদি একটা পোলিও লাইভ ভ্যাকসিন দিয়ে থাকি, আগে থেকে যদি অন্য একটা ভাইরাস ওখানে থাকে, দে ক্যান রিপ্লিকেট দ্য অর interference the replication of the সেকেন্ড ভাইরাস। তার মানে ভ্যাকসিনের যে ভাইরাসটা আছে এটা রিপ্লিকেট করে ইমিউনিটি দিবে, তো ওইটার হতে পারবে। এটাকে বলা হচ্ছে ভাইরাল ইন্টারফারেন্স। তাহলে কিভাবে করবে? তাহলে সেকেন্ড ভাইরাসের রিসেপ্টরটা ব্লক করে দিতে পারে, অথবা যে ইন্টারফারেন্সটা তৈরি হবে দিস ইন্টারফারেন্স প্রিভেন্ট দ্য রিপ্লিকেশন অফ দ্য সেকেন্ড ভাইরাস। তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। তাহলে এক্সাম্পলটা আমরা বলছি ওরাল পোলিও ভ্যাকসিন, অনেক সময় ভাইরাল ইন্টারফারেন্সের কারণে কি করতে পারে না, কাজ করতে পারে না। তাহলে কি আগে থেকে যদি ওখানে কোনো এন্টেরোভাইরাস থাকে, দে ক্যান প্রিভেন্ট দ্য রিপ্লিকেশন অফ দ্য ভ্যাকসিন ভাইরাস। ভ্যাকসিন দিয়ে আমরা যে ভাইরাসটা তৈরি করি, মানে ভ্যাকসিনের মধ্যে যে ভাইরাস থাকে, তখন আমরা এটাকে বলছি ভ্যাকসিন ভাইরাস। দুটো ভ্যাকসিনের মধ্যে লাইভ ফর্মে থাকে, কিল ফর্মে থাকে, সাব ইউনিট ফর্ম। লাইভ ভ্যাকসিন মানে সে রিপ্লিকেট করে ইমিউনিটি দিবে, কিল ভ্যাকসিন মানে সে কিল ফর্মে কিছু ইমিউনিটি দিবে। তাহলে এই দুটো লাইভ এবং কিল ভ্যাকসিন, এরা কি ধরনের ইমিউনিটি দিতে পারে বলতে পারবে তো? কোনটাতে সিএমআই ডেভেলপ হবে, কোনটাতে হবে না? লাইভ এবং কিল ভ্যাকসিনের মধ্যে বলতে পারবে? আচ্ছা, এটা পরে আসবো। লাইভ ভ্যাকসিন যেহেতু সে রিপ্লিকেট করতে পারবে, সেখানে সে রিপ্লিকেট করে সেলের সারফেসে আসবে, এমএসসি ক্লাস 1 দিয়ে প্রেজেন্ট হবে, সেজন্য সিএমআই সে দিতে পারবে। কিন্তু কিল ভ্যাকসিন কোনো রিপ্লিকেশন করতে পারবে না, সেল সারফেসে সে আসতে পারছে না, একটা ডেড ফর্মে দিচ্ছে, সেজন্য ওখানে কোনো সিএমআই, অনলি দ্য হিউম্যান। আচ্ছা, বাদ্যগুলো পরে আসে। এখন কিছু কিছু টার্ম আমরা ইউজ করব। পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, তার মধ্যে কি কি আছে? কিছু কিছু টার্ম আছে, যেমন পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, এটা বলতে আমরা কি বুঝি? Persistent মানে continuous, একটা chronic carrier stage. Some patients who have been infected with certain viruses continue to produce significant number of virus for long period and can serve as a source of infection for others. তাহলে এটা দেখো, persistent viral infection মানে এটাকে আমরা chronic carrier stage
নাম্বার 1। তাহলে ক্রনিক ক্যারিয়ার স্টেজ মানে নামের ভিতরে সবকিছু আছে। ক্রনিক মানে অনেকদিন ধরে থাকবে, ক্যারিয়ার মানে সে ক্যারিয়ারটা মানে ও অ্যাসিম্পটোমেটিক থাকবে, কিন্তু সে টাইম টু টাইম অ্যাজ এ সোর্স অফ ইনফেকশন ফর আদার্স। সবাই তোমরা জানো ক্যারিয়ার কাকে বলে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস আর হেপাটাইটিস সি ভাইরাস, এই দুটো হচ্ছে ক্রনিক ক্যারিয়ার স্টেজ থাকে। হেপাটাইটিস বি এবং সি ইনফেকশন হলে দেখা যায় যে স্পন্টিনিয়াস রিকভারি হচ্ছে, আর কিছু পার্সেন্টেজে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রনিক ইনফেকশন হচ্ছে। সেই ক্রনিক ইনফেকশন থেকে ক্রনিক ক্যারিয়ার স্টেজ হচ্ছে পারসিস্টেন্ট হেপাটাইটিস, সিরোসিস অফ দ্য লিভার এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। আলটিমেটলি পেশেন্ট সার্ভাইভ করে। এই দুটোতেই একই অবস্থা, এবং দুটোতেই যার ক্রনিসিটি সবচেয়ে বেশি এটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। স্লো ভাইরাল ইনফেকশন অ্যানাদার টার্ম। সো ভাইরাল ইনফেকশন বলতে কি বোঝাচ্ছে, এগুলো মুখস্থ করার কিছু না, যে একটা ইনফেকশন হলো, লং একটা ইনকিউবেশন পিরিয়ড থাকলো এন্ড দ্য অনসেট অফ দ্য ডিজিজ। তাহলে ইনফেকশন মানে মানে ডিজিজ, সরি, ইনফেক্টিভ এজেন্টটা ঢুকলো, একটা লং ইনকিউবেশন পিরিয়ড, তারপরে অনসেট অফ ডিজিজ। এটা সাধারণত আমরা সবাই জানি কোথায় হচ্ছে, এইডস এ। যেমন এইচআইভি ইনফেকশন হওয়ার পরেই দেখা যাচ্ছে সেভারাল ইয়ার্স পরে কিন্তু এইডস ডেভেলপ করছে। এইচআইভি ইনফেকশন হলেই কিন্তু আমরা তাকে বলবো না যে তার এইডস হয়েছে। এইডস হওয়ার জন্য তাকে আমরা দেখতে হবে তার সাইটোটক্সিক হেল্পার টি সেলের কাউন্ট অনেক কমে যাবে, এন্ড পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ভেরিয়াস অপরচুনিস্টিক ইনফেকশন। একদিনে হয় না, অনেকের অনেক বছর লেগে যায়, অনেকে 1 to 2 ইয়ার্স লাগে এইচআইভি ইনফেকশন হওয়ার পরে এইডস হতে। সেজন্য এটাকে বলা হচ্ছে স্লো ভাইরাল ইনফেকশন। এর এক্সাম্পল আরেকটা হচ্ছে মিজলস। মিজলস এর সাথে সবাই তোমাদের পরিচয় আছে। মিজলস ইনফেকশন হওয়ার পরে সেভারাল ইয়ার্স পরে দেখা যাচ্ছে একটা ডেঞ্জারাস কন্ডিশন হয়, যেটাকে বলা হচ্ছে সাবঅ্যাকুইট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, which follows several years after measles viral infection. তাহলে এই টার্মগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্লো ভাইরাল ইনফেকশন রেফার টু দ্য prolonged period between the initial infection and the onset of the disease. Example হচ্ছে এইচআইভি। এইচআইভি পরে যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে এইডস, এটা ধরো বলে দিবেন। আর মিজলস এর পরে স্লো ইনফেকশন সেভারাল ইয়ার্স এর পরে যে কমপ্লিকেশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাবঅ্যাকুইট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। তাহলে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম যে এইডস, এইচআইভি ইনফেকশন হলেই কিন্তু আমরা এইডস বলবো না। এইডস হওয়ার জন্য তাকে বলতে হবে তার হেল্পার টি সেলের কাউন্ট অনেক কমে যাবে, এবং পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ভেরিয়াস অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন মানে যাদের আগে কোনো কমন সেল হিসেবে বডিতে থেকে যেত, এখন যেহেতু অপরচুনিটি পেয়েছে তখন এগুলি দিয়ে সে ডিজিজ করতে পারবে। ক্রনিক ইনফেকশন আগেই বলেছি, ওটা এটার মধ্যে ক্রনিক ইনফেকশন, ওটা ক্রেডিয়াল, এটা হচ্ছে ক্রনিক ইনফেকশন are those in which replicating virus can be continuously detected, often at low level, mild or no clinical symptom may be evidence. Chronic যেটা হেপাটাইটিস বি সি নিউনেটাল রুবেলা ভাইরাস। রুবেলা একটা ভাইরাস আছে, আরএনএ ভাইরাস, যেটা হচ্ছে দুভাবে ট্রান্সমিশন করে। একটা হচ্ছে রেসপিরেটরি রুট, আরেকটা হচ্ছে আমরা পড়েছি যে রুট অফ ট্রান্সমিশন, সেখানে তোমরা দেখবে। আরেকটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। তখনই হচ্ছে এটাকে কনজেনিটাল রুবেলা সিনড্রোম বলা হচ্ছে, cytomegalovirus. The chronic infection are those in which replicating virus can be continuously detected, often at low level, mild or no clinical symptom may be evidence. It actually same as chronic carrier. কিন্তু ক্যারিয়ারের বেলা আমরা নিউনেটাল রুবেলা এটা বলা যাবে না, সাইটোমেগালোটাও বলা যাবে না। লেটেন্ট ইনফেকশন, লেটেন্ট মানে ডরমেন্ট ফর্মে থাকে। তার মানে খুব সিম্পল হতে যদি আমরা বলি যে প্রাইমারি ইনফেকশন হলো, হওয়ার পরে এই ভাইরাসগুলি কোনো একটা সেলের ভিতরে ঢুকে বসে আছে, তারপরে কোনোভাবে যদি আবার স্টিমুলেশন পায়, ওরা আবার রিপ্লিকেট করে আবার ডিজিজ করে, এটাকে বলা হচ্ছে লেটেন্ট ইনফেকশন। লেটেন্ট ইনফেকশন এক্সাম্পল হচ্ছে হার্পিস গ্রুপ। আমরা ক্লাসিফিকেশনের সময় বলেছি হার্পিস ফ্যামিলি একটা বিশাল ফ্যামিলি, এই ফ্যামিলির সব ভাইরাসটা লেটেন্ট ইনফেকশন করতে পারে। যেমন হার্পিস সিমপ্লেক্স টাইপ 1। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এটা কি করে, এটা হচ্ছে আমার রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে। রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশন হয়ে
তাহলে কি হচ্ছে যে ডিজিজটা করে প্রাইমারি ইনফেকশন, সেটাকে আমরা বলছি জিনজিভোস্টোমাটাইটিস। জিনজিভোস্টোমাটাইটিস। এরপরে এই ভাইরাসটা কোথায় চলে যায়? ক্রেনিয়াল সেঞ্চুরি গ্যাংলিয়াতে চলে যায়। ক্রেনিয়াল সেঞ্চুরি গ্যাংলিয়া, গ্যাংলিয়াতে যে ডরমেন্ট হিসেবে থাকে, কোনো কারণে স্টিমুলেশন যদি পায় তখন আবার রিঅ্যাক্টিভেশন এন্ড প্রডিউস দ্য ডিজিজ। তখনও যে ডিজিজ করে সেখানে রিকারেন্ট ইনফেকশন হবে, সেখানে এনকেফালাইটিস, ক্যারাটাইটিস, এগুলি হচ্ছে রিকারেন্ট ইনফেকশন হওয়ার পরে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1। হার্পিস ফ্যামিলির মধ্যে সবগুলি এভাবে ডিজিজ করে, মানে প্রাইমারি ইনফেকশন হওয়ার পরে ওরা গ্যাংলিয়াতে থাকবে অথবা কিছু সেলের ভিতরে থাকবে। আফটার স্টিমুলেশন দে প্রডিউস দ্য ডিজিজ। তাহলে latent infection are those in which virus persist in an occult form most of the time. They will be intermittent flare-up clinical disease. As for example, herpes virus group. The patient recover from the initial infection and virus remain in a latent state. When the patient is exposed to a stimuli, reactivation of the virus replication and disease can occur. মানে দেখো আমি যেটা বললাম সেটা যে প্রাইমারি ইনফেকশন হওয়ার পরে পেশেন্ট রিকভার করে যাচ্ছে কিন্তু ভাইরাস লেটেন্ট ফর্মে থাকছে, কোন কারণে যদি আবার পেশেন্ট এক্সপোজ হয় টু এন স্টিমুলাই, তাহলে রিঅ্যাক্টিভেশন অফ দ্য ভাইরাস রিপ্লিকেশন, আবার ডিজিজটা হবে, সে ডিজিজ অন্য একটা ফর্মে আসবে। অ্যাজ ফর এক্সাম্পল হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 প্রথমে যেটা করবে সেটা হচ্ছে জিনজিভোস্টোমাটাইটিস, লেটেন্সি হিসেবে থাকবে ক্রেনিয়াল সেঞ্চুরি গ্যাংলিয়া, এটা আমরা যখন পড়াবো আরো ডিটেইলস দেখবে। আর রিকারেন্ট ইনফেকশন হয় এনকেফালাইটিস এন্ড ক্যারাটাইটিস। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম এগুলো ইম্পর্টেন্ট। স্পেসিফিক ডিফারেন্স এখানে আসছে, এগুলো আমরা পড়ে ফেলেছি। তাহলে আমি এই টার্মগুলি তোমাদেরকে বললাম, তোমরা একটু একদম খুব ইজি, শুধু একটু এক্সাম্পল দিই। এখন একটা ভাইরাল ডিজিজ আমরা কিভাবে ডিটেকশন করব? There are 5 approaches to the diagnosis of viral disease by the use of clinical specimen. একটা হচ্ছে identification of the virus in cell line culture, microscopic identification directly in the specimen, that means the electron microscopy, serological procedure, that means the detection of the antigen or antibody, and detection of the viral nucleic acid by PCR. তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিজ্ঞাসা করে পরীক্ষায় টিচাররা যে একটা ভাইরাল পার্টিকেলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তাহলে প্রথমে যদি আমি এটা বলি, বাই ইলেকট্রন মাইক্রোস্কোপি নাম্বার 1, নাম্বার 2 আইডেন্টিফিকেশন অফ দ্য ভাইরাস সেল লাইন কালচার। একটা ব্যাকটেরিয়া যখন গ্রো করে মিডিয়ার ভিতরে, তখন তার কলোনি দেখে তার ল্যাকটোজ ফার্মেন্টিং পিং পেন হিমোলাইটিক মানে ডোন অফ হিমোলাইসিস, এগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারি যেটা কোন ব্যাকটেরিয়া। সেরকম ভাইরাসে যখন সেল লাইন কালচারে গ্রো করবে তার কিছু মরফোলজিক্যাল ফর্ম আছে যেগুলি দেখে আমরা ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারবো, এগুলো একটু পরে আসতেছে। তাহলে সেরোলজিক্যাল প্রসিডিউর মধ্যে, সেরোলজিক্যাল মানে সিরাম থেকে নিয়ে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দেখবো, আর নিউক্লিক অ্যাসিড দেখবো বাই পিসিআর, এটা তো সবাই তোমরা এর মধ্যে জানো। পিসিআর থেকে ডিএনএ ভাইরাসকে আমরা সরাসরি পিসিআর করবো, and all RNA viruses RT-PCR. ডিএনএ ভাইরাস, পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, তার মানেটা কি? অ্যামপ্লিফিকেশন অফ হোয়াট? সেকেন্ড ইয়ারে পড়েছো তো তোমরা, অ্যামপ্লিফিকেশন অফ পিসিআর। জয়িতা, অ্যামপ্লিফিকেশন অফ হোয়াট বলো? আমি তো বলে দিই, অ্যামপ্লিফিকেশন অফ হোয়াট? পিসিআর। আরএনএ ডিএনএ। পিসিআর মানে হচ্ছে অ্যামপ্লিফিকেশন অফ ডিএনএ, ঠিক আছে? সেজন্য এটাকে আমরা যখন ডিএনএ ডিটেকশন করব, তখন পিসিআর যখন আরএনএ ভাইরাস করব, তখন একটা এনজাইম এর সাথে ট্যাগ করা হয়, সেটাকে বলা হচ্ছে আরটি-পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, সেজন্য এটাকে বলা হচ্ছে আরটি-পিসিআর। এগুলি ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তাহলে আরটি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। আমরা যখন পড়াবো পার্টিকুলার ভাইরাল, বারবারই কথাগুলি বলবো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা আমার একটা এনজাইম, আরএনএ কে সে কি করবে? ডিএনএ করবে। তাহলে আরএনএ ভাইরাসকে সে প্রথমে ডিএনএ করবে, দেন ডিএনএ কে অ্যামপ্লিফাই করবে, সেজন্য এখানে আরটি-পিসিআর বলা হচ্ছে এটাকে। তাহলে পিসিআর দেখে শুধু আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে
নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ভাইরাল লোডটা আমরা ডিটেকশন করতে পারি। ভাইরাল লোড, সাপোজ দ্য হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে, আমি নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করলাম বাই পিসিআর, করার পরে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করলাম, তার একটা মানে ভাইরাল লোড দেখলাম অনেক বেশি, তাকে ট্রিট করা হলো, ট্রিটমেন্ট করার পরে আমি আবার কি করলাম, তার পিসিআর করলাম এবং পিসিআর করে দেখলাম তার ভাইরাল লোড কমেছে না বেড়েছে। যদি একই রকম থাকে তাহলে বোঝা যাবে আমার ট্রিটমেন্ট কোনো কাজ করছে না। তাহলে প্রগনোসিস পারপাসেও কিন্তু পিসিআর করা হচ্ছে, আর যদি কমে যায় তাহলে বোঝা যাচ্ছে রেসপন্স টু ট্রিটমেন্ট। তাহলে এই তিনটা একটা সেল লাইন কালচারে কি হচ্ছে সেটা আমরা এখন দেখব। আইডেন্টিফিকেশন ইন দ্য সেল লাইন, যখনই তুমি বলবে যে আইডেন্টিফিকেশন ইন সেল লাইন কালচার, তখনই টিচার তোমার কোশ্চেন করবে কিভাবে তুমি সেল লাইন কালচারে ভাইরাস আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এখানে কি হয়, কিছু কিছু এখানে যে ইফেক্ট হয় সেটাকে আমরা বলছি সাইটোপ্যাথিক ইফেক্ট। Virus grow in cell line culture frequently produce a characteristic cytopathic effect. এটা মানেটা কি? Cytopathic effect is a change in the appearance of the virus infected cell. This change can be in such feature as size, shape, and fusion of the cell to form the multinucleated giant cell. তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট মানে হচ্ছে খুব সিম্পল ওই তুমি বলো চেঞ্জেস দ্য সাইজ, শেপ and sometimes formation of the multinucleated giant cell syncytial formation. এগুলিকে বলা হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট অফ দ্য ভাইরাস। আর সেল লাইন কালচারের মধ্যে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো characteristic cytopathic effect? Cytopathic effect মানে হচ্ছে কি changes the size, shape and sometimes fusion of the cell to form the multinucleated giant cell. এটা বলা হচ্ছে sensitive মানে giant cell হতে পারে, আর একটা হচ্ছে ইনফিউশন বডি ফর্মেশন হতে পারে। ভাইরাস রিপ্লিকেশন করার সময় কিছু কিছু ভাইরাস অ্যাগ্রিগেট করে কি হচ্ছে ইনফিউশন বডি তৈরি করছে। শব্দ হচ্ছে তাহলে একটা সেন্সিটিভ ফর অপোজিট inclusion bodies তৈরি হবে। Inclusion body during the course of the virus multiplication within the cell, virus specific structure called the inclusion body. Replication করছে কিছু কিছু ভাইরাস পার্টিকেল একসাথে হয়ে সাইটোপ্লাজম অথবা নিউক্লিয়াসের মধ্যে কি তৈরি করবে, কিছু স্ট্রাকচার তৈরি করবে, যাদেরকে আমরা বলছি ইনক্লুশন বডি। দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ইন্টারসাইটোপ্লাজমিক আর একটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি। ইনক্লুশন বডির এক্সাম্পল হচ্ছে কোন কোন ভাইরাস ইনক্লুশন বডি তৈরি করে, হার্পিস ভাইরাস আর একটা হচ্ছে র্যাবিস। হার্পিস ভাইরাস হচ্ছে ইন্টারনিউক্লিয়ার, র্যাবিসের হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি। নেগরি বডি তৈরি হয় যেটা হচ্ছে ইসোনোফিলিক সাইটোপ্লাজম ইনক্লুশন ফাউন্ড ইন র্যাবিস ইনফেক্টেড ব্রেন। তার মানে কোন র্যাবিট এনিমেল বাইট করলে যে ডিজিজ হয় সেটাকে আমরা র্যাবিস বলছি, এবং সেই এনিমেলটাকে নিয়ে যদি আমরা ব্রেনকে স্টাডি করি তাহলে ওটার মধ্যে একটা ইনক্লুশন বডি পাবো যেটাকে বলা হচ্ছে নেগরি বডি। সেটাকে আমরা স্টেইন করতে হবে, ইসোনোফিলিক স্টেইন করলে সেটা ক্লিয়ারলি ইউসিন দিয়ে যদি আমরা সেটা স্টেইন করি তাহলে ইসোনোফিলিক সাইটোপ্লাজমিক ইনক্লুশন পাওয়া যাবে। তাহলে they become far larger than the virus particle and affinity for acid dye, যেমন ইউসিনের প্রতি তাদের স্পেশাল ইনফিনিটি আছে। তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট মানে সাইজ, শেপ, সেন্সিটিভ ফরমেশন এন্ড ইনক্লুশন বডি ফরমেশন। ইনক্লুশন বডির মধ্যে দুটো এক্সাম্পল আমরা দিয়েছি, একটা হার্পিস ভাইরাস ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি, আর একটা হচ্ছে র্যাবিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেগেটিভ বডি তৈরি করছে ইন্টারসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি। কোথায় পাওয়া যাবে? rabbit infected brain. আর কি কি ভাবে মাইক্রোস্কোপিক এনজাইমিক মানে এলিজা দিয়ে আমরা ডিটেকশন করতে পারি, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডিজ আর বলা হয়। Now the antiviral drugs. Antiviral drugs কিন্তু লিমিটেড অ্যান্টিভাইরাল ড্রাগস আছে, সবাই তোমরা জানো। অ্যান্টিভাইরাল ড্রাগসে কিন্তু আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মতো সিলেক্টিভ টক্সিসিটি পাচ্ছি না। কেন পাচ্ছি না বলতে পারবে? সিলেক্টিভ টক্সিসিটি কেন ওরকম ভাবে পাওয়া যাচ্ছে না এটা বলো?
অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিউজ আছে, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগস লিমিটেড অ্যান্টিভাইরাল ড্রাগস আছে। কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে ফার্স্ট কথাটাই আমরা বলি সিলেক্টিভ টক্সিসিটি, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগস এর মধ্যে আমরা সিলেক্টিভ টক্সিসিটি ইজ ভেরি ডিফিকাল্ট। কেন কেন শুনতে পাচ্ছ আমার? ইন্ট্রাসেলুলার। হ্যাঁ, ইন্ট্রাসেলুলার, যেহেতু তার রিপ্লিকেশন ইজ রিলেটেড টু দা কি হোস্টের সাথে রিপ্লিকেশনটা রিলেটেড। আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা কিরকম ছিল, কারণ সে হচ্ছে তার স্ট্রাকচারাল ডিসিমিলার ছিল। সেই জন্য আমরা যখন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিব শুধু পার্টিকুলার ইনফেক্টিভ এজেন্টকে সে কি করছে অ্যান্ড টু হোস্টের উপরে কোনো ইফেক্ট নেই। কিন্তু অ্যান্টিভাইরাল এজেন্টের মধ্যে তার রিপ্লিকেশনটা যেহেতু খুব বেশি রিলেটেড টু দ্য হোস্ট সেল, সেজন্য ওখানে কোনো সিলেক্টিভ টক্সিসিটি পাওয়া যায়, because the replication is intimately involved with the normal synthetic process of the cell. তাহলে আমরা ওখানে সিলেক্টিভ টক্সিসিটিটা পাচ্ছি না। আচ্ছা, দরকার নেই। দেখো অ্যান্টিভাইরাল ড্রাগস কোথায় কোথায় কাজ করে, ছবিটা আছে কিনা। আচ্ছা, আমরা যেহেতু রিপ্লিকেশনটা পড়েছি, রিপ্লিকেশনের প্রথমে আমরা একটা পড়েছি যে একটা হচ্ছে পেনিট্রেশন, এন্ট্রি, তারপর হচ্ছে আনকোটিং অফ দ্য ভাইরাস। যখন পেনিট্রেট করবে সেলের ভিতরে ঢুকবে, তারপর আনকোটিং হবে। রিপ্লিকেশনটা যদি তোমরা পড়ে থাকো তাহলে এই জায়গাটা ব্লক করবে যে অ্যান্টিভাইরাল ড্রাগ, এন্ট্রি অর আনকোটিং অফ দ্য ভাইরাস। এটার মধ্যে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন, রিমান্টাডিন, অনেকগুলি আছে, আমরা দুই একটা বলবো আমরা যেন মনে রাখতে পারি। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই ডিএনএ অর আরএনএ পলিমারেজ, সেটা যেটা ব্লক করবে সেটা হচ্ছে এসাইক্লোভির, গ্যানসাইক্লোভির, লিমোভিডিন। এগুলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই পলিমারেজ। তারপরে হচ্ছে ক্লিভেজ অফ পিকেশাল পলিপেপটাইড, ইন্ডেনাফিল, রেটিনাফিল, প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড বাই ইন্টারফারন। তারপরে রিলিজ যেটা করবে সেটা হচ্ছে জেনামিনাফিল। শুধু একটা দুটো আমি বলেছি, এখন অনেকগুলি আছে। তাহলে প্রোটিন সিনথেসিস সবাই জানো, তাহলে রিলিজ হচ্ছে জেনামিনাফিল। তাহলে আমরা রিপ্লিকেশন সাইকেলের পাশাপাশি রেখে যদি আমরা এটা পড়ি যে অ্যান্টিভাইরাল ড্রাগস গুলি কোথায় কোথায় কাজ করছে, তাহলে শুধু এন্টি আর আনকোটিং, অ্যামান্টাডিন, রিমান্টাডিন পাশাপাশি রেখে পড়বে। নিউক্লিক সিনথেসিস বাই পলিমারেজ, সাইক্লোভির, গ্যানসাইক্লোভির, ডিনানোসিন and limidibine, cleavage of the precursor polypeptide indenophil, retinapil, protein synthesis, interferon, release type prevent করছে জেনামিনাফিল। তাহলে এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগস। এখন হচ্ছে ভাইরাল ভ্যাকসিন। ভাইরাল ভ্যাকসিনের মধ্যে এটাকে ক্লাসিফাই করা হচ্ছে তিনটা। একটা হচ্ছে লাইভ ভাইরাল ভ্যাকসিন, একটা হচ্ছে কিল ভ্যাকসিন, আর একটা হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন। লাইভ পুরো ভাইরাসটাকে দেওয়া হচ্ছে লাইভ ফর্মে। লাইফকে অ্যাকচুয়ালি লাইফ অ্যাটেনিউটেড বলা হয়, তার আমি একটু আগে বলেছি প্যাথোজেনিসিটিটা ডিস্ট্রয় করে, তাহলে অ্যান্টিজেনিসিটিটা প্রিজার্ভ করে রাখবো। কিল ভাইরাস হচ্ছে কিল ফর্মে দিতে, সাবইউনিট ভ্যাকসিনটা মানে সাবইউনিট ভাইরাসের পুরো একটা কোশ্চেন নিয়ে যে ভ্যাকসিনটা আমরা তৈরি করবো সেটাকে বলা হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন। যেন হেপাটাইটিস বি ভাইরাস, এটা সাবইউনিট ভ্যাকসিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন। আর এদের কিছু কোশ্চেন নিয়ে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। যেমন হেপাটাইটিস বি ভাইরাসের একটা এনভেলাপ ভাইরাস, ও বাইরে থাকে এসবিএসএজি, সারফেস অ্যান্টিজেন যেটা বলা হচ্ছে, এটা নিয়ে সাধারণত ভ্যাকসিনটা তৈরি করা হয়। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা প্রোটিন পোর্শন নিয়ে তৈরি করা হয় বলে এটাকে বলা হচ্ছে। পুরো ভাইরাসটাকে কাজে লাগাচ্ছে না, একটা পোর্শন যেহেতু নিচ্ছে সেটাকে বলা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন। তাহলে লাইভ ভাইরাল ভ্যাকসিন মানে পুরো ভাইরাসটাকে লাইভ ফর্মে দিব, কিল ভ্যাকসিন মানে কিল ফর্মে দিব, সাবইউনিটটা হচ্ছে কিছু পোর্শন নিয়ে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি
এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু পুরো ভাইরাসটা দেওয়া হয় না, কিছু পোর্শন নিয়ে তৈরি করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন। এখন হচ্ছে এক্সাম্পল, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের এক্সাম্পল হচ্ছে এমএমআর। এমএমআর মানে হচ্ছে মিজলস, মাম্পস, রুবেলা। ওরাল পলিও ভ্যাকসিন খুব জিজ্ঞাসা করবে, এটার নাম হচ্ছে সাবি, ইয়েলো ফিভার ভ্যাকসিন। তাহলে এমএমআর ওরাল পলিও ভ্যাকসিন, পলিও ভ্যাকসিন যেটাকে সাবিন বলা হচ্ছে। পলি ভ্যাকসিন দুটো ভাবে পাওয়া যায়, একটা লাইভ এবং কি। লাইভটাকে বলা হচ্ছে সাবিন, কিল ভ্যাকসিন যেটা আমরা দিয়ে থাকি, এটা হেপাটাইটিস এ এর এগেইনস্টে কিল। কিল পলিও যেটাকে সব বলা হচ্ছে র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা। আর সাব ইউনিটের মধ্যে হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন এন্ড হিউম্যান প্যাপিলোমা। হিউম্যান প্যাপিলোমাটা এখানে লেখা আছে, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন। এখন তোমরা বলো আমাকে, আমরা যে করোনা ভ্যাকসিনটা দিচ্ছি, এটা তোমরা দিয়েছো তাই না? কি ধরনের ভ্যাকসিন যদি জিজ্ঞাসা, এখন তো জিজ্ঞাসা করা হবে তাই না, কোন ধরনের ভ্যাকসিন এটা কে বলতে পারবে? সাব-ইউনিট। আমাকে সাব-ইউনিট শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে? এটা ম্যাম শোনা যাচ্ছে? যাচ্ছে না? ম্যাম শোনা যাচ্ছে? সবাই নাম জানি না আসলে, একটা জয়িতার নাম জানি সেটাই বলছি। ম্যাম শোনা যাচ্ছে? বলো এখন, আজি বলো। করোনা ভ্যাকসিন সাব-ইউনিট। সাব-ইউনিট আর কি ফর্মে দেওয়া হয় এটা? সবগুলি কি মানে এরকম কিছু স্পাইক প্রোটিনের এগেইনস্টে আছে, হ্যাঁ? তারপরে কিছু কিল ফর্মে দেওয়া হয় না, কোভিশিল্ড যেটাকে কিল ফর্মে দেওয়া জি ম্যাম। তাই না? তোমরা কোনটা দিয়েছো? তোমরা কোনটা দিয়েছো? তোমাদের যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এটা কোনটা? ম্যাম সিনোফার্ম। তোমরা যেটা দিয়েছো এটার নাম কি? হ্যালো? জি ম্যাম শোনা যাচ্ছে। আরে তোমরা যেটা দিয়েছো সেটার নাম কি? তোমরা ম্যাম সিনোফার্ম। সিনোফার্ম দিয়েছো তোমরা না? জি ম্যাম। তাহলে এই সব ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট। ভাইরাল ভ্যাকসিন এটা কিভাবে কাজ করে, এক্সাম্পল এত বেশি ইম্পর্টেন্ট। সাব ইউনিটের মধ্যে আমি পেলাম হিউম্যান প্যাপিলোমাটা আমার রাখতে হবে। তাহলে লাইভ ভ্যাকসিন যেটা হচ্ছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? লাইভ ভ্যাকসিন যেটা লাইভ ফর্মে দেওয়া হচ্ছে, এটা মাল্টিপ্লাই ইন দ্য হোস্ট সেল and stimulate long lasting antibody production, induce a good CMI। যেহেতু সে সেলের ভিতরে রিপ্লিকেট করছে, রিপ্লিকেট করে প্রসেস প্রেজেন্ট হচ্ছে ক্লাস 1 দিয়ে, সেজন্য একটা সিএমআই ডেভেলপ করছে। আর অ্যান্টিবডি প্রোডাকশন যেটা হচ্ছে সেটা অনেক দিন পর্যন্ত থাকছে। টু ইন্ডিউস অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এটা ইন্ডিউস অ্যান্টিবডি, টু ইন্ডিউস সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন। তাহলে আমি যে লাইভ ভ্যাকসিনটা দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন তৈরি করে। সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন আমরা সবাই জানি ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে এটা সুবিধা কি হচ্ছে, কোন একটা আরেকটা ভাইরাস মানে সিক্রেশনে যেহেতু কোনো ইনফেক্টিভ এজেন্ট ঢুকলে তাকে ব্লক করে দেবে। প্রোডাকশন এন্ড রেজিস্ট্যান্স এট দ্য পোর্টাল অফ এন্ট্রি, গিভ হার্ড ইমিউনিটি। হার্ড, এই হার্ডের মানে কি? হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে একটা কমিউনিটি বেসড ইমিউনিটি। যেমন তোমার একটা কমিউনিটির মধ্যে অথবা একটা ক্লাসে তোমরা এখন মনে সাপোজ তোমরা 100 স্টুডেন্ট আছে, তাহলে আমি যদি 100 স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম তার মানে 80% যদি আমি ভ্যাকসিনেটেড করি, 20% যদি ভ্যাকসিনেটেড নাও করা হয়, দে ক্যান এনজয় দ্য ইমিউনিটি। কিভাবে করবে সেটা লাইভ ভ্যাকসিন দিয়ে করতে হবে। সেটা কিভাবে করবে? লাইভ ভ্যাকসিন দিলে আমরা সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনের প্রোডাকশন হবে। সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ সেটা কি করবে? দে প্রিভেন্ট দ্য প্রোডাকশন এন্ড রেজিস্ট্যান্স অ্যাট দ্য পোর্টাল অফ এন্ট্রি। তাহলে রেস্ট 20% দে ক্যান এনজয় দ্য ইমিউনিটি। তাহলে এটাকে বলা হচ্ছে হার্ড ইমিউনিটি। তাহলে একটা হচ্ছে লাইভ ভ্যাকসিনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মাল্টিপ্লাইং দ্য হোস্ট সেল, long lasting antibody production, induce a good CMI, secretory immunoglobulin A production, give hard immunity. Disadvantage কি? সবই তার অ্যাডভান্টেজ, সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে the risks of reversion,
কারণ এটা আমরা লাইফ অ্যাটেনুয়েটেড, এটা অ্যান্টিজেনিসিটিটা প্রিজার্ভ করছি, প্যাথোজেনিসিটিটা ডিস্ট্রয় করে ফেলেছি, ঠিক আছে? কোনো কারণে যদি রিভার্সন হয়ে যায় তাহলে প্যাথোজেনিসিটিটা হবে, দে ক্যান প্রডিউস দ্য ডিজিজ। তাহলে একটা নাম্বার ওয়ান হচ্ছে দ্য রিস্ক অফ রিভার্সন, এটা থেকেই যায়। লো স্টেবিলিটি অ্যাট রুম টেম্পারেচার, তুমি রুম টেম্পারেচারে কিন্তু এটাকে রাখতে পারবে না, হ্যাঁ, এটার একটা আলাদা কোল্ড চেইন মেনটেন করতে হবে। cannot given to immunocompromised patient and pregnant women। কেন বলা হচ্ছে এটা? তাহলে the risk of reversion যেহেতু আছে, সেই জন্য আমরা এটা প্রেগনেন্ট লেডি অথবা ইমিউনোকম্প্রোমাইজ পার্সনে দিতে পারবো না, কারণ দিলে কি হবে, এটা প্যাথোজেনেসিস করবে, উল্টা হয়ে যাবে। সেই জন্য তোমাকে এই কোশ্চেনটা বারবারই জিজ্ঞাসা করবে, এটা ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো বললাম একটু আগে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিস্ক অফ রিভার্সন। তাহলে কাদেরকে তুমি দিতে পারবে না? cannot given to immunocompromised and pregnant women, দিলে কি হবে, তাহলে প্যাথোজেনিসিটি হবে। তাহলে এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। আর বলার দরকার নেই। আচ্ছা, এখন কিল ভ্যাকসিন, কিল ভ্যাকসিন আর কিল ফর্মে দিচ্ছে। কিল ভ্যাকসিন typically do not stimulate a cytotoxic T cell response. Why? Because the virus in the vaccine does not replicate. Kill form দিচ্ছে, replicate করার কোনো চান্স নেই। In the absence of replication, no viral epitope are present in association with class 1 MSC, and the cytotoxic T cell response is not activated. Right? ভুল আছে, inhibitor is not activated। যেহেতু কিল ফর্মে দেওয়া হচ্ছে, কোনো মাল্টিপ্লাই করতে পারছে না, ভাইরাল ইপিটোপও পাওয়া যাচ্ছে না, ভাইরাল ইপিটোপ না পেলে ক্লাস 1 এমএসসি ওর সাথে জয়েন্ট হতে পারছে না, এবং সাইটোটক্সিক টি সেল রেসপন্সটাও অ্যাক্টিভেটেড হতে পারছে না। তাহলে কিল ভাইরাসের এগেইনস্টে যে ইমিউনিটিটা হবে, অনলি দা, কি ধরনের ইমিউনিটি? অনলি দা হিউমারাল ইমিউনিটি, নো সাইটোটক্স সেল মেডিয়েটেড ইমিউনিটি। এবং যে হিউমারাল ইমিউনিটিটা হবে, এটা লং লাস্টিং থাকবে, শর্ট পিরিয়ডের জন্য থাকবে। এবং কি ভাইরাল ভ্যাকসিনের বেলায় আমরা যেটা পাবো না, সেটা হচ্ছে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর প্রোডাকশন হবে, কারণ এটা যেহেতু রিপ্লিকেট করতে পারে না, সেজন্য ওই সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর প্রোডাকশন হবে না, এবং এটার এগেইনস্টে কোনো হার্ড ইমিউনিটিতে হবে না, কোনো হার্ড ইমিউনিটি হবে। কিন্তু এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। সুবিধা কি? রিস্ক অফ রিভার্সন নেই, কারণ যেহেতু কিল ফর্মে দিচ্ছ, রিস্ক অফ রিভার্সন তার নেই। এবং তুমি রুম টেম্পারেচারে আসলে, রুম টেম্পারেচার না, কোল্ড চেইন মেনটেন না করলে অনেক সময় রাখা যায়। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন লাইফ এন্ড কিল ভ্যাকসিন? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বারবার এখান থেকে ছোট ছোট কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে। নাম্বার ওয়ান হচ্ছে ডিউরেশন অফ ইমিউনিটি, এটা হচ্ছে লঙ্গার, ওটা হচ্ছে শর্টার। একটু আগে এবং লাইভ ভ্যাকসিনের অনেক দিন ইফেক্টিভনেস অফ প্রোটেকশন গ্রেটার থাকবে ইন কেস অফ লাইভ ভ্যাকসিন, লোয়ার ইন কেস অফ কিল ভ্যাকসিন। ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন, তার মানে এখানে সিক্রেটরি এবং ইমিউনোগ্লোবুলিন জি দুটোই প্রোডাকশন হবে, ওখানে সিক্রেটরিটা হবে না, অনলি দ্য ইমিউনোগ্লোবুলিন জি। সেল মেডিয়েটেড ইমিউনিটি লাইভ ভ্যাকসিনের বেলায় থাকবে, কিল ভ্যাকসিনের বেলায় থাকবে না। ইন্টারাপশন of transmission of virulent virus, more effective, যেটা আমরা বলছি more effective লাইভ ভ্যাকসিন দিলে virulent ভাইরাসের ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারবে। less effective reversion to virulence possible, ওখানে হবে না। স্টেবিলিটি at room temperature low, ওখানে হাই। তারপরে হচ্ছে হার্ড ইমিউনিটি পসিবল ইন কেস অফ লাইভ ভ্যাকসিন, নট পসিবল ইন কেস অফ কিল ভ্যাকসিন। So these are the differentiating point between life and kill vaccine, very very important। তোমাকে এখান থেকে এটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি ওইটাও অ্যান্সার করতে পারবে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন লাইফ এন্ড কিল পলিও ভ্যাকসিন, একদম সেম জিনিসটা বসিয়ে দিতে হবে। তাহলে ডিউরেশন অফ ইমিউনিটি অনেক বেশি দিন থাকবে, বোথ অ্যান্টিবডি এন্ড সিএমআই থাকবে লাইভ ভ্যাকসিনের মধ্যে, ওখানে শর্টার থাকবে, মানে শুধুমাত্র কোনো সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনের প্রোডাকশন হবে না, আর সিএমআইও হবে না। আর ভিরুলেন্ট ভাইরাসের ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারবে লাইভ ভ্যাকসিন, আর হার্ড ইমিউনিটিটা গেইন হবে only in case of live vaccine. So these are the differentiating point.
তাহলে এটা আমরা দেখলাম কি কি এক্সাম্পল ভাইরাল ভ্যাকসিন কি কি আছে, খুব বেশি বেশি ইম্পর্টেন্ট ভাইরাল ভ্যাকসিন। পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, ভাইভাতে অস্পিতে সব জায়গায় আসে। ভুল করলে কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্ট এসে বলে যে টাইপ যখন আমরা জিজ্ঞাসা করি লাইভ ভ্যাকসিন কি ভ্যাকসিন আর মিক্সড ভ্যাকসিন। মিক্সড ভ্যাকসিন বলে কোনো ভ্যাকসিন আসলে নাই, এগুলি চটিতে আছে, এগুলি তোমরা বলবে। তাহলে ডিফারেন্স কি, তাদের এক্সাম্পল কি, এগুলি আমরা পড়বো। এখন দেখা যাচ্ছে, এখন আমরা একটা দেখি মোস্ট ভাইরাল ভ্যাকসিন আর ইউজুয়ালি গিভেন বিফোর এক্সপোজার। এক্সপোজার হওয়ার আগে, তাই না, আমরা দিয়ে থাকি। That is their administration pre-exposure. Pre-exposure আমরা সাধারণত ভ্যাকসিন গুলি দিই। However, there are two vaccines: the vaccine against the rabies and hepatitis B given post-exposure. Post-exposure মানে exposure হওয়ার পরে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। সে দুটো ডিজিজ, একটা হচ্ছে rabies আর একটা হচ্ছে হেপাটাইটিস। কেন আমরা এই দুটো ভ্যাকসিন আফটার এক্সপোজার দিয়ে থাকি? বিকজ ইনকিউবেশন পিরিয়ড অফ দ্য ডিজিজ ইজ লং, অনেক বেশি বড় থাকে, enough that the vaccine induced immunity can prevent the disease. হেপাটাইটিস বি এবং র্যাবিস এটা তুমি এক্সপোজার হওয়ার পরেও দিতে পারবে। কেন দেয়া যাবে? কারণ তাদের ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি। তাহলে এর মধ্যে যদি আমরা ভ্যাকসিনটা দিয়ে ফেলি, তাহলে ভ্যাকসিন ইনডিউস ইমিউনিটি ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ। আদারওয়াইজ যেমন র্যাবিসের বেলায় র্যাবিস দুভাবে দেওয়া যায়, একটা প্রি এক্সপোজার, একটা হচ্ছে পোস্ট এক্সপোজার। তাহলে প্রি এক্সপোজার হেপাটাইটিসও দিচ্ছি, পোস্ট এক্সপোজার শুধু এই দুটোতে দেওয়া হচ্ছে। হেপাটাইটিস বি তে আমরা দিচ্ছি না, তোমরা দিয়েছো নিশ্চয়ই না? হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়েছে সবার? হেপাটাইটিস বি দিয়েছি। দেওয়া হয়নি? জি ম্যাম দিয়েছি। হ্যাঁ দিয়েছো। তাহলে প্রি এক্সপোজার দিয়েছে আর পোস্ট এক্সপোজারে দেওয়া হয় কখন সেটা আমি বলছি। তাহলে সাপোজ যেমন র্যাবিস, একটা র্যাবিট অ্যানিমাল বাইট করার পরে আমি যদি ভ্যাকসিন না দিয়ে থাকি, তাহলে এই ভাইরাসটা কোথায় চলে যাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যে ওখানে ডিজিজ করে এনকেফালাইটিস করে পেশেন্ট কিন্তু মারা যায়। র্যাবিস এমন একটা ডিজিজ যেখানে 100% ফেটাল কন্ডিশন। তাহলে হেপাটাইটিস বি এর বেলায় দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের বেলায় আমরা যদি তাকে, যেমন একটা নিডল স্টিক ইনজুরি হলো একটা পার্সন, আমি একটু ইজি করে বলি, সাপোজ আমি একটা কারোর কাছ থেকে ব্লাড নিলাম, যে ব্লাডটার মধ্যে ওই পার্সনটা হেপাটাইটিস বি পজিটিভ ছিল। এখন এটা নিডল স্টিক ইনজুরি হয়ে আমার কাছে চলে আসছে, তাহলে আমি হেপাটাইটিস বি ভাইরাসটা আমি ক্যারি করছি ব্লাডে। আমি যদি কোনো কিছু না নিয়ে চুপচাপ বসে থাকি, তাহলে হেপাটাইটিস বি ভাইরাসটা আমার ভিতরে রিপ্লিকেট করবে, করে কি করবে? ক্রনিক ডিজিজ করবে। সেখান থেকে অনেক বছর পরে দেখা যাবে যে সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে। আমি যদি কিছুই না, আর আমি যদি পোস্ট এক্সপোজার, তার মানে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দুটোই নিয়ে থাকি, তাহলে দে ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ। তাহলে এই পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস এর মধ্যে দুটো কথা আছে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, আর একটা হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। কেন দিতে হবে আমি একটু বলবো। তাহলে এই কথাটা জিজ্ঞাসা করা হয় অনেক সময়, পোস্ট এক্সপোজারে কি কি ডিজিজে তুমি ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিবে। একটা হচ্ছে, এটাকে আমি আর একটু সিম্পল ওয়েতে বলি, আমরা ইমিউনিটি পড়েছি যখন, তখন তিনটা যে অ্যাক্টিভ, প্যাসিভ, আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি আমরা কিভাবে দিয়ে থাকি? ইমিউনোগ্লোবুলিন, রেডিমেড ইমিউনোগ্লোবুলিন দেওয়া। অ্যাক্টিভ ইমিউনিটি কি? আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। দুটো যখন একসাথে করা হয় তখন বলা হয় যে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি যেটাতে দেয়া হয় সেটা হচ্ছে রাবিস, হেপাটাইটিস, টিটানাস। আমি যেহেতু ভাইরাস পড়াচ্ছি সেজন্য ওখানে ব্যাকটেরিয়ার মধ্যে যাচ্ছি না। র্যাবিস এবং হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, তার মানে পোস্ট এক্সপোজার হলে কেন দিব আমি? The incubation period of the disease is long enough that the vaccine-induced immunity can prevent the disease. তাহলে এটা হবে তোমার অ্যান্সার। এখন হচ্ছে আমরা এই দুটোকে কিভাবে প্রিভেন্ট করতে পারবো। তাহলে র্যাবিস এবং হেপাটাইটিস বি ভাইরাসের বেলায় আমরা কি করব? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব। প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ, আচ্ছা এটা দেখি এখানে কি লেখা আছে, ওটা একটু পরে যাচ্ছে। Does the rabies vaccine is most often used in people after they have received a bite from a potentially rabid animal, and hepatitis B vaccine is used in people
who have sustained a needle stick injury. আমি বলেই দিয়েছি তোমাদের, এই কারণে দুটো দিব, সরি। তাহলে আমরা এখানে কি দিব সেটা আবার এখানে এখানে তাহলে হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব আমরা এই দুটো থেকে। প্যাসিভ করব যেমন হেপাটাইটিস বি এর এগেইনস্ট আমরা ইমিউনোগ্লোবুলিন দিব, আর ভ্যাকসিন আমরা দিব সাব ইউনিট ভ্যাকসিন। আর র্যাবিস এর বেলায় সেই র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিব, আর যে ভ্যাকসিন আমরা দিয়ে থাকবো সেটা হচ্ছে ভ্যাকসিনের অনেকগুলি নাম আছে, এগুলো আমরা পরে দেখবো। সেটা হচ্ছে কিল ভ্যাকসিন। আর হেপাটাইটিস বি এর এগেইনস্ট আমরা যেটা দিব সেটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে এই দুটোর বেলায় যেহেতু তাদের ইনকিউবেশন পিরিয়ড অনেক বড়, সেজন্য আমরা প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করে এই ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি। যেমন একটা নিডলস্টিক ইনজুরি বললাম, আরেকটা যেমন একটা মা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, তার বেবি হবে, এখন তুমি কিভাবে ওটাকে প্রোটেক্ট করবে? তাহলে তোমার সেরকম র্যাবিস সরি হেপাটাইটিস বি ভাইরাসের ইমিউনোগ্লোবুলিন দিবে এবং বেবিকে তুমি ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। তাহলে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন দেওয়ার পরে বেবিকে তুমি সেভ করতে পারবে হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন থেকে। তাহলে এটাই দেখো, এখন হঠাৎ করে একটা নিডল স্টিক ইনজুরি হয়ে পজিটিভ পার্সন থেকে তোমার কাছে চলে আসে, অরিড হওয়ার কিছু নাই, তুমি যাবে যেসব সেন্টারে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় দুটোই তোমাকে দিয়ে। র্যাবিসের বেলাও তাই, র্যাবিসের বেলা অনেকগুলি কথা আছে, কখন তুমি ভ্যাকসিন দিবে, মানে কি র্যাবিস অ্যানিমেল কিভাবে বাইট করলে, আমরা যখন পড়বো তখন তোমাকে আরো ডিটেলস বলবো ভ্যাকসিনের নামগুলি কি, ওদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। Passive active immunity, দেখো আবার এসেছি, induced by giving immunoglobulin to provide immediate protection। তাহলে প্যাসিভ ইমিউনিটি রোল কি, ইমিডিয়েট প্রোটেকশনটা দিচ্ছে, এন্ড ভ্যাকসিনটা আমরা সবাই জানি টু প্রোভাইড লং টার্ম প্রোটেকশন। আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ ইমিউনিটি ডিফারেন্স করার সময় এটা বলেছি, প্যাসিভ ইমিউনিটির সুবিধা হচ্ছে ইমিডিয়েট প্রোটেকশন, আর অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে লং টার্ম প্রোটেকশন। কিন্তু প্যাসিভ ইমিউনিটি ইমিডিয়েট প্রোটেকশন দিলেও এটার কি ডিউরেশনটা অনেক শর্ট থাকে, সেটা কভার করার জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে টু প্রোভাইড লং টার্ম প্রোটেকশন। As for example, hepatitis B immunoglobulin is used in the prevention of hepatitis B patient who have been exposed to the virus either by needle stick or a newborn of a mother who is a carrier of hepatitis B. তাহলে আমরা দুটো ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন দুটোই দিয়ে থাকি। Rabies immunoglobulin is used in the prevention of rabies patients who have been exposed to the virus, and vaccine give immediate protection. তাহলে বোঝা হলো, তাহলে আমরা পোস্ট এক্সপোজার র্যাবিস এবং হেপাটাইটিস বি ভাইরাস দিব। এটাতে আমরা কি করব, কেন আমরা এটা দিচ্ছি, কারণ হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা অনেক লঙ্গার থাকে, তাহলে লঙ্গার থাকার পরে ভাইরাস ইনডিউস ইমিউনিটি ক্যান প্রোটেক্ট দ্য পেশেন্ট। তাহলে এগুলিকে আমরা কিভাবে ম্যানেজ করবো, প্যাসিভ এন্ড অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন বাই ইমিউনোগ্লোবুলিন, অ্যাক্টিভ ইমিউনাইজেশন বাই ভ্যাকসিন। প্যাসিভ ইমিউনাইজেশন বা ইমিউনোগ্লোবুলিন দিলে সুবিধাটা কি হবে, ইমিডিয়েট প্রোটেকশনটা দিচ্ছে, আর ভ্যাকসিনটা হচ্ছে গিভ, এখানে একটু ভুল আছে, ভ্যাকসিনটা কি দিচ্ছে, ভ্যাকসিন হচ্ছে লং টার্ম প্রোটেকশন, যেহেতু এটা অ্যাক্টিভ ইমিউনিটিতে রোল প্লে করছে। ঠিক আছে, সব জিনিসগুলো এগুলো পড়তে। নাও হোয়াট ডু ইউ মিন বাই হার্ড ইমিউনিটি? হার্ড ইমিউনিটির আরেকটা নাম হচ্ছে কমিউনিটি ইমিউনিটি, ইজ দ্য প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল দ্যাট রেজাল্ট ফ্রম ইমিউনিটি by virtue of the other member of the population being incapable of transmitting the virus to the individual. খুব কঠিন কথা। Herd immunity can be achieved by immunizing a population with a vaccine, that live vaccine that interrupt transmission, such as live attenuated polio vaccine. তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে হার্ড ইমিউনিটি বলতে কি বলছো, কমিউনিটি বেসড ইমিউনিটি, আমি বুঝিয়ে দিতে বললে বলবো যেন একটা কমিউনিটিতে যদি 100% থাকে, যদি আমি মোস্ট অফ দ্য পার্সনকে immunize করে ফেলি, that means the 80%, so rest of the population they can enjoy the immunity. কিভাবে? Herd immunity can be achieved by immunizing a population with a vaccine, with a live vaccine
that interrupt the transmission of the disease. যেমন আমরা লাইভ ভ্যাকসিন যেটা দিচ্ছি, বারবার একই কথাগুলো বলছি, because they induce secretory immunoglobulin A in the gut, which prevent poliovirus from replicating, যে কোনো virus from replicating in the GI, thereby preventing transmission to the other. যেহেতু ট্রান্সমিশন তো ওখানে ব্লক করে ফেলছে, ভিরুলেন্ট ভাইরাস অন্য একটা পার্সনে যেতে পারবে, ঠিক আছে? In addition, the live virus in the vaccine can replicate in the immunized person and spread to the other member of the population. একটা হচ্ছে secretory immunoglobulin A production করছে, সুতরাং অন্য একটা পার্সনের মধ্যে virulence ভাইরাসটা ট্রান্সমিশন হতে পারছে। আরেকটা আমরা যে লাইভ ভ্যাকসিনটা দিচ্ছি, ভাইরাসটা রিপ্লিকেট করতেছে ভ্যাকসিনের ভিতরে, এবং অন্য একটা পার্সন নন ইমিউনাইজড পার্সনের মধ্যে কি ভাইরাসটা যাচ্ছে, মডিফাইড ভাইরাসটা যাচ্ছে। ইমিউনাইজ মানে ভ্যাকসিনের মধ্যে যে ভাইরাসটা রিপ্লিকেট করেছিল, ভ্যাকসিন ভাইরাসটা যাচ্ছে, এবং ভ্যাকসিন ভাইরাসটা যাওয়ার পরে দে প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। এই দুটো, এগুলো একটু বুঝিয়ে বলতে হবে। তাহলে একটা হচ্ছে এটা ট্রান্সমিশনটা ব্লক করছে, আর এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন দেওয়ার পরে সেটা লাইভ ভাইরাসটা রিপ্লিকেট করতেছে ইমিউনাইজড পার্সন and spread to the other member of the population. এই যে ভ্যাকসিন ভাইরাসটা অন্য একটা পার্সনে যাচ্ছে, সে they can prevent the disease. ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। তোমাদের ঠিক আছে সবার? বুঝতে পেরেছো? জি ম্যাম। কাকে বলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। জয়িতা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তোমরা কি হার্ড ইমিউনিটি বুঝতে পেরেছো? এটা তোমরা কমিউনিটি জি ম্যাম। মেডিসিনেও পড়েছো? জি ম্যাম। জি ম্যাম, তখন পড়েছিলাম। জি ম্যাম। কমিউনিটি মেডিসিন পড়েছো না তোমরা এটা? জি ম্যাম। শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে। আমি বলছি তোমরা কমিউনিটি মেডিসিনে হার্ড ইমিউনিটি পড়েছো না? জি ম্যাম, পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। হার্ড ইমিউনিটি তোমরা থার্ড ইয়ারে পড়েছো না? জি ম্যাম, পড়েছিলাম। কতবার জিজ্ঞাসা করছি, তোমরা তো মানে অ্যান্সারই করছো। এই ব্যাপারটা বুঝতে পেরেছো হার্ড ইমিউনিটি? হার্ড ইমিউনিটি কাকে বলে, কিভাবে কাজ করে, জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার একটু ধরবো হার্ড ইমিউনিটি কাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।